নোটিফিকেশন তো দিয়েছে, খবর পেয়েছো সিটেটের। ওকে ওকে, চলো চলে এসেছি আমরা। তো মহান সম্রাট আকবর সম্পর্কে পড়বো। দেখো, তো আকবর একজন শাসক নয়, এই যুগের একজন নির্মাতা ছিলেন। এই মুঘল যুগে তার বিস্তারিত জীবনের কাহিনী, সামরিক জয়, সাফল্য, ধর্মনীতি ও দ্বীন ইলাহি সম্পর্কে পড়বো। আজকে আমরা পার্ট 1 পড়বো। এই নেক্সট পার্টে আমরা পার্ট 2 পড়বো নেক্সট ক্লাসে। তো দেখো আমাদের ক্লাস আজকে শুরু করছি। দেখো, সম্রাট আকবর। ওকে, তোমরা আশা করছি সকলে দেখতে এবং শুনতে পাচ্ছ। তো সম্রাট আকবর দেখো, তার রাজত্বকালের টাইম পিরিয়ডটা দেখো, 1556 থেকে 1605। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 1556 সালে তিনি সিংহাসনে বসেন, রাইট? 1556 সালে তিনি সিংহাসন আরোহণ করেন এবং 1605 সালে তিনি মারা যাচ্ছেন রোগে আক্রান্ত হয়ে। সমস্ত বিষয়টা আমরা পড়বো এই সালের মধ্যে। আমরা কিন্তু বেসিক্যালি কিন্তু পড়তে যাচ্ছি বা পড়তে চলেছি, রাইট? আমি এখানে পেনটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু পেনটা আসছে না, জানি না কি প্রবলেম। পেনের ইউজ করলে ভালো হতো। যাই হোক, চলো। তো পেনটাকে আরেকবার দেখি, একটু ওয়েট করো। হ্যাঁ, যদি আসে তাহলে খুব ভালো হয়। পেনটা আসলে পেন তোমাদের সুবিধা হয়। তো দেখো, আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, আমরা সকলেই জানি, তাই না? তাহলে প্রথম কে ছিল স্যার? প্রথম ছিল বাবর। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। নেক্সট কে ছিল? নেক্সট ছিল হুমায়ুন। হুমায়ুন হচ্ছে দ্বিতীয় মুঘল সম্রাট। আর 3 নম্বর হচ্ছে এই আকবর। 3 নম্বর কে? এই 3 নম্বর হচ্ছে আকবর, রাইট? 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে আকবর। ওকে, তাহলে 3 নম্বর কাকে পেলাম আমরা? 3 নম্বর পেয়েছি আমরা আকবরকে পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর মিডিলে যে শেরশাহ সূরিটা পড়েছিলাম, ওকে, মিডিলে আমরা কি পড়েছিলাম? শেরশাহ সূরি পড়িনি? মিডিলে তো শেরশাহ সূরি পড়েছিলাম। তো মিডিলে যে শেরশাহ সূরিটা পড়েছিলাম সেটা অ্যাকচুয়ালি কি? মিডিলে যে শেরশাহ সূরি পেয়েছে সেটা হচ্ছে আফগান রুলার। সে কিন্তু মুঘল সাম্রাজ্যের সঙ্গে কোনো তার সম্পর্ক নেই কিন্তু। হ্যাঁ, সম্পর্ক নেই বলাটাও ভুল। মুঘল সাম্রাজ্যের সঙ্গে তার একটা অ্যান্টি বলতে পারে ছিল। আর সেই জন্য তো 1540 সালে সিংহাসনে বসেছিল আমি দেখছিলাম শেরশাহ সূরি। আর 1545 সালে সেই কালিঞ্জরের যুদ্ধে নাসনিওয়ালির জন্য কালিঞ্জরের যুদ্ধ হয়েছিল। সেই কালিঞ্জরের যুদ্ধে তিনি গান পাউডার বা তিনি কামানের এতে আঘাতে তিনি মারা যাচ্ছেন বাস্ট হয়ে। এটা আমি আগের দিন কিন্তু পড়িয়েছিলাম। তো তার জন্ম কোথায় দেখো, সম্রাট আকবর সম্পর্কে যেহেতু আমরা পড়ছি, জন্মস্থান দেখো অমরকোট। দেখতে পাচ্ছ তোমরা? অমরকোট বর্তমান হচ্ছে পাকিস্তান। সে অমরকোটের ঘটনাটা আমি বলেছিলাম তোমাদের, যে হুমায়ুন তার বউ হামিদা বানু বেগমকে নিয়ে চলে গেছিলেন শেরশাহ সূরির ভয়ে অমরকোটে, পাঞ্জাবের। আর সেখানে রেখে 1542 সালে তিনি কোথায় চলে গেছিলেন? কাবুল। কাবুল থেকে পারস্যে। এভাবেই তিনি চলে গেছিলেন। আর এখানে কে হাজির হয়েছিল? এখানে তার হামিদা বানু, তার যে বউ বা স্ত্রী, তাকে রেখে দিয়েছিল কার হাতে? রাজা বীরসালের হাতে। এবং রাজা বীরসালের ওই অমরকোটেই এই মহান সম্রাট আকবরের জন্ম হয়েছিল। এটা কিন্তু আমি আগের ক্লাসে পড়িয়েছি। যদি আগের ক্লাসগুলো তোমরা কেউ করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, তো এই হামিদা বানু বেগম হলো তার মা, আর পিতা হলো হুমায়ুন। পিতা হলো হুমায়ুন, রাইট? তো এই গেল ব্যাপার। আর দেখো তার পালিত মাতাকে, তার পালিত মাতা হচ্ছে কে? তার পালিত মাতা হচ্ছে মহাম আনগা। মহাম আনগা বা মহাম আনাগা বলা হয়। হ্যাঁ, তার পালিত মাতা হচ্ছে মহাম আনগা বা মহাম আনাগা। তিনি সিংহাসনে কত সালে বসেন দেখো? 1556 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, রাইট? কি করে বসেন আমরা গল্পের ছলে অবশ্যই পড়বো, কিন্তু আজকে পেন ট্যাবটা কাজ করছে না। কাজ করলে খুব ভালো হতো। হ্যাঁ, জানি না কি প্রবলেম হয়েছে, পরে দেখতে হবে। আর মৃত্যু কত সালে দেখো? 1605 সালে আমি বললাম। আর সমাধি স্থলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমাধি স্থলটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছিলাম সমাধি স্থল ইম্পর্টেন্ট। দেখো বাবরের যদি আমরা দেখি, বাবরের সমাধি কোথায় কোথায় দেওয়া হয়েছিল? বাবরের বলো তো কেউ একজন, বাবরের সমাধি দেখি কার মনে আছে? কোথায়? কি বললেন? বাবরের সমাধি কোথায়? বাবরকে কবর কোথায় দেওয়া হয়েছিল? সমাধি কোথায় দেওয়া হয়েছিল বাবরকে? তার ঠাকুরদা। আগ্রাতে, পরে কাবুলে। হ্যাঁ পরে কাবুলে। হ্যাঁ, রাইট রাইট। প্রথমে আগ্রাতে দেওয়া হয়েছিল, তারপরে পরে কাবুলে দেওয়া হয়েছিল, রাইট, একদম ঠিক।
একদম সঠিক বলেছেন। তাহলে প্রথমে আগ্রাতে দেওয়া হয়েছিল, পরে কাবুলে দেওয়া হয়েছিল, রাইট। তারপরে যদি আমরা দেখি একে হুমায়ুনকে, হুমায়ুনকে দেওয়া ছিল কোথায়? দিল্লি, দিল্লি টুম, হুমায়ুন টুম দিল্লিতে। আর আকবরের দেখো, আকবরের কোথায় দেওয়া হয়েছে? আকবরের দেওয়া হয়েছে দেখো কোথায়? এই যে সিকান্দ্রা, সিকান্দ্রা আগ্রা, সিকান্দ্রাবাদ আগ্রাতে, এইখানে কিন্তু দেওয়া হয়েছিল, রাইট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া হয়েছিল। এই তাহলে এই গেল আমাদের কি মহান সম্রাট আকবর সম্পর্কে এক ঝলক আমরা এখান থেকে জেনে নিলাম, এক ঝলক আমরা এখান থেকে কি করলাম? জেনে নিলাম, রাইট। ওকে, হ্যাঁ। তারপরে দেখো আমি একটা কি এনেছি, ভারতবর্ষের ম্যাপ এনেছি। তোমরা সকলে জানো আমি ম্যাপের থ্রুতে পড়াতে খুব ভালোবাসি, খুব মানে খুব, আমি ম্যাপটা খুব পছন্দ করি। কারণ ম্যাপ এমন একটা জিনিস যেটা তোমাকে খুব ইজি করে দেবে সমস্ত ঘটনা। আমি তোমাদের পড়িয়েছি, তোমরা দেখেছো, মানে ম্যাপ জিনিসটা খুব ইজি করে দেয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে, রাইট। তো হ্যাঁ, এখানে পেনটা এসছে বাট নট ওয়ার্কিং, প্রপারলি কাজ করছে না। ওকে, তো যাই হোক, হ্যাঁ, আচ্ছা, পেনটাতেই কাজ করছে না। আচ্ছা আচ্ছা, এখানে তো কাজ করছে, পেনটাতে কাজ করছে না। যাই হোক, পেনটার মনে হয় ব্যাটারি ট্যাটারি শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা মাউসের মাধ্যমে করবো। এটা হচ্ছে দিল্লি, তাই না? এটা হচ্ছে দিল্লি, এটা দিল্লি। এই দিল্লিতে কি হয়েছে? দিল্লি থেকে তো হুমায়ুন চলে গেছিল এখানে পাঞ্জাবে, পাঞ্জাব থেকে কোথায়? কাবুল, কাবুল থেকে পারস্যে চলে গেছিল। তারপরে অনেকদিন পর, প্রায় 15 বছর পর তিনি ফিরছেন। ফেরার সময় এখানে যখন তিনি আসছেন, এই জায়গাতে, এই জায়গাতে যখন তিনি আসছেন, তখন কি হচ্ছে? এখানে একটা যুদ্ধ হচ্ছে, এখানে একটা যুদ্ধ হচ্ছে। কি যুদ্ধ? মাছিওয়াড়ার যুদ্ধ। কি যুদ্ধ? মাছিওয়াড়ার যুদ্ধ। এই জায়গাতে এই যুদ্ধের সময় কিন্তু আকবর কিন্তু তার পিতার সঙ্গে ছিলেন। তাহলে আকবরের জীবনের প্রথম যুদ্ধ দেখো মাছিওয়াড়ার যুদ্ধ। আকবরের জীবনের প্রথম যুদ্ধ কি? আকবরের জীবনের প্রথম যুদ্ধ দেখো মাছিওয়াড়ার যুদ্ধ, রাইট। তাহলে আকবরের জীবনের প্রথম যুদ্ধ কি? আকবরের জীবনের প্রথম যুদ্ধ হচ্ছে মাছিওয়াড়ার যুদ্ধ, ঠিক আছে। পেনটা কাজ করছে না, আজ কিন্তু লিখতে পারছি না, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মাছিপাড়া যুদ্ধ। তারপরে দিল্লিতে প্রবেশ করতে গেলে আরেকটা যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে কি সারহিন্দের যুদ্ধ, সারহিন্দের যুদ্ধ, তাই না? তারপরে সারহিন্দের যুদ্ধের মাধ্যমে এই দিল্লির সিংহাসনে তিনি 1556 সালে, 1556 সালে, 55-56 সালে কি হয়েছে? 55 সালে তিনি সিংহাসনে বসছেন। হুমায়ুন ফিরে আসছেন আবার সিংহাসনে বসার পর কি হচ্ছে তার সঙ্গে? সিংহাসনে যখন বসছে, বসার পর কি হচ্ছে দেখো, সিংহাসনে বসার পর যেটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, সিংহাসনে বসার পর যেটা হচ্ছে তার সাথে, যে পরের বছর 1556 সাল সিঁড়ি থেকে পড়তে পড়তে হুমায়ুন কিন্তু মারা যাচ্ছে, তাই না? এগুলো কিন্তু আমি পড়িয়েছি, পাস্ট হয়ে গেছে এগুলো। এই যখন পড়ে মারা যাচ্ছে, সেই সময় হুমায়ুন, হুমায়ুন তার ছেলে আকবরকে পাঞ্জাবে পাঠিয়েছিল, পাঞ্জাবে, পাঞ্জাবের সুবেদার হিসেবে পাঠিয়েছিল এই জায়গাতে আকবরকে, যে তুমি যাও, পাঞ্জাবের সুবেদার হিসেবে তাকে কিন্তু পাঠিয়েছিল। এবার যখন হুমায়ুন মারা যাচ্ছে, হঠাৎ শুনতে পাচ্ছে যে এরকম ব্যাপার, মারা যাচ্ছে, তখন কি হচ্ছে দেখো, তখন যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে এই জায়গাতে পাঞ্জাবে যখন মারা যাচ্ছে, সরি, হুমায়ুন যখন মারা যাচ্ছে, তখন খবর চলে যাচ্ছে এখানে। আর তখন আকবরের বয়স কত? আকবরের বয়স মাত্র কত বছর? 17 বছর, মাত্র 13 বছর বয়স, 13 বছর বয়স মাত্র। এই 13 বছর বয়সে কিন্তু কি হচ্ছে? 13 বছর বয়সে কিন্তু, তার যখন 13 বছর বয়স, তখন তার পিতা হুমায়ুন কিন্তু মারা যাচ্ছে। তখন কি হচ্ছে দেখো, তখন যেটা হচ্ছে যে আকবরকে অভিষেক করা হচ্ছে, অর্থাৎ আকবরকে রাজা হিসেবে এই চেয়ারে বসানো হচ্ছে পাঞ্জাবেই। হ্যাঁ, পাঞ্জাবে একটা জায়গায়, সেই যে তাকে করোনেশন করা হচ্ছে বা অভিষেক করা হচ্ছে। তারপর এখানে খবর পেয়ে গেছে এদিকে আফগান ছিল, আমি তোমাদের বলেছিলাম এই জায়গাটায় আফগান ছিল, এইদিকে আফগান ছিল। আফগান কিন্তু শেষ হয়নি, আফগানরা কিন্তু শেষ হয়নি। আফগানরা কি করে, যখন খবর পেয়েছে হুমায়ুন মারা গেছে, এরা আবার অ্যাটাক করেছে, দিল্লি, দিল্লি অ্যাটাক করেছে। এবার এই আকবর আসতে চাইছে, আকবরের তত্ত্বাবধানে কে আছে এখন? বৈরাম খা, মানে এই যে বাহুবলী মুভি তোমরা দেখেছো সকলে, বাহুবলী মুভি যে কাটাপ্পা, কাটাপ্পা যে পরিমাণে বাহুবলীর রোল প্লে করেছে, বাহুবলীর জীবনে যে এরকম প্রভাব ফেলেছে কাটাপ্পা, কাটাপ্পার জন্যই বাহুবলী হতে পেরেছে, ঠিক সেই রকম বৈরাম খা হচ্ছে কাটাপ্পা।
সেই কাটাপ্পার রোলটা প্লে করেছে এখানে। এই বৈরাম খাঁ আকবরকে সিংহাসনে বসিয়েছেন সেই বয়সে, এবং সে চেষ্টা করেছে দিল্লিতে আসার, কিন্তু দিল্লি আসার আগে খবর পাই যে আফগানরা নাকি দিল্লি দখল করে নিয়েছে। ঠিক আছে, আফগানরা নাকি এই দিল্লিটা দখল করে নিয়েছে। তখন কি হলো, তখন ওখানেই থেকে গেল, তারা পাঞ্জাবেই থেকে গেল। তারপরে তারা আগ্রাতে আসতে থাকছে, আগ্রাও শুনছে, খবর পেয়েছে যে আফগানরা দখল করে নিয়েছে। অর্থাৎ পুরো দিল্লি সহ আগ্রাটা এখন কে দখল করে নিয়েছে? আফগানরা দখল করে নিয়েছে। কে দখল করে নিয়েছে গো? আফগানরা দখল করে নিয়েছে, আফগান শাসকরা দখল করে নিয়েছে। তখন কি করছে আকবর? তো মাত্র 13 বছর বয়স, 13 বা 14 বছর বয়স। ও কি জানে? বৈরাম খাঁ কি করলো? অ্যাটাক করার চেষ্টা করলো এদিকে। এবার আফগানরা এদিকে অ্যাটাক করার চেষ্টা করছে। ফলে এই পাঞ্জাবের একটা জায়গা, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে পাঞ্জাবের একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। সেই পানিপথে যুদ্ধ শুরু হয়ে গেল। পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। পাঞ্জাবের একটা স্থান পানিপথ। কে কে? সে আফগান শাসক, এই যে প্রথম শাসক আফগান শাসক, লোদি বংশের আফগান, এবং এইদিকে ছিল কি সুরি বংশের আফগান। এই দুই আফগান জোট মিলে এই পানিপথে অ্যাটাক করে, অর্থাৎ আকবরের উপর অ্যাটাক করে। কত? 1556 সালে। সেই যুদ্ধ ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। আমরা পড়েছি পানিপথের প্রথম যুদ্ধ, তাই না? আমরা পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু পড়েছি। সেই পানিপথের প্রথম যুদ্ধ কি দেখেছিলাম? পানিপথের প্রথম যুদ্ধে আমরা কি দেখেছিলাম? পানিপথের প্রথম যুদ্ধে আমরা যেটা দেখেছিলাম যে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়েছিল, এবং বাবরের সঙ্গে যেখানে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়েছিল, তারপর বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে 1526 সালে দিল্লিতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিল, তাই না? এটা পড়েছিলাম। কিন্তু 1556 সালে দেখো পুনরায় আবার পানিপথে আর একটা যুদ্ধ হচ্ছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেটা হচ্ছে আকবরের সাথে। আকবরও ঠিক না, আকবর তো তখন ছোট ছেলে, তাই না? আকবর তো তখন একদম বাচ্চা ছেলে। তো আকবর তো একদম বাচ্চা ছেলে, তাই আকবর কি করছে? আকবরের সঙ্গে কিন্তু এর যুদ্ধ হচ্ছে। আকবরের যে সেনাপতি, অর্থাৎ হুমায়ুনের সেনাপতি হচ্ছে বৈরাম খাঁ। বৈরাম খাঁর সঙ্গে আফগানদের যে নেতা, আফগানের একজন নেতা ছিল, তার নাম ছিল হিমু। এই হিমুর সঙ্গে কিন্তু যুদ্ধ হচ্ছে। এগুলো সব আছে পিপিটিতে, পিডিএফ এ, তোমাদেরকে অবশ্যই পড়বো। আমি ছকের মাধ্যমে মানে ম্যাপের থ্রুতে বলছি। তাহলে আফগানদের সাথে, আফগানদের হয়ে মেন হেড কে? আফগানদের হেড হচ্ছে কে? আফগানদের হেড হচ্ছে তোমার, আফগানদের হেড হচ্ছে এই হিমু বা হেমু বলা হয়। আর এর তোমার মুঘল সম্রাট অর্থাৎ আকবরের হয়ে কে লড়ছে? আকবর হয়ে গেছে বৈরাম খাঁ। অর্থাৎ বৈরাম খাঁর সাথে হিমুর 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধে কিন্তু মুঘলরা কিন্তু জয়ী হচ্ছে এবং হিমু পরাজিত হচ্ছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু এটা দিয়েই থাকে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে, কিন্তু মনে রাখবে। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট, রাইট? এটা তোমাকে জানিয়ে রাখলাম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাকে জানতে হবে। এবং এমন কোনো পরীক্ষা নেই যে এটা দেয় না, সমস্ত পরীক্ষাতে কিন্তু এটা কিন্তু দিয়ে থাকে। গুড, ভেরি গুড, ওকে। তারপরে কি হচ্ছে? দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করছে। জয়লাভ করার পর এখানে কিন্তু এবার দিল্লির চরে কে বসছে? এই দিল্লির চরে দখল করছে কে? আকবর। আকবর এখানে বসছে, আকবর শাসন শুরু করছে। এভাবেই আকবরের জীবনে তার শাসন কার্য সূচনা হয়, রাইট? আমি বুঝাতে পারলাম? তাহলে আফগানদের ধ্বংস করে সমস্ত কিছু করে আকবর এখন চেয়ারে বসলো। এবার চলো আকবর সম্পর্কে আমি পড়বো। এবার আকবর যখন চেয়ারে বসলো, চেয়ারে বসার পর এখন কে তাকে পরিচালনা করছে? তার পরিচালনা করছে তার পালিত মাতা। কে করছেন? তার পালিত মাতা। এই যে আমি পড়ালাম একটাকে, এই যে পালিত মাতা। পালিত মাতা কে? পালিত মাতা আছে মহাম আনগা বা মহাম আনাগা। এই পালিত মাতা তাকে পরিচালনা করছে 1556 থেকে 1560 পর্যন্ত। সরি, এখন মহামানগা করবে না, মহামানগার সাথে বৈরাম খাও করবে। হ্যাঁ, তার যে সেনাপতি বৈরাম খা, সেও কিন্তু তাকে সাহায্য করছে। ফলে 1560 পর্যন্ত কাটে তাদের জীবন। এখানে 1560 সালে একটা কি হয়? দ্বন্দ্ব হয়। 1560 সালে একটা দ্বন্দ্ব হয়। 1560 সালে। এটা লেখা হচ্ছে না মাউসে। হ্যাঁ, আমি চেষ্টা করছি, হচ্ছে না, ভালো হচ্ছে না। তোমরা শুনো, হ্যাঁ, যেটা ম্যাপে দেখা সেটা দেখাবো। 1560 সালে কি হচ্ছে? একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? মহাম আনগা হচ্ছে, মহাম আনগা যিনি মানে
আকবরের যিনি পালিত মাতা, যে পালন করেছে, সে হচ্ছে সুন্নি সম্প্রদায়ের। আচ্ছা, মুসলমানদের মধ্যে দুটো সম্প্রদায়ের ভাগ আছে, একটা শিয়া একটা সুন্নি। তো মহামানগা হচ্ছে সুন্নি সম্প্রদায়ের, আর এই যে বৈরাম খা এই হচ্ছে শিয়া সম্প্রদায়ের। ফলে শিয়া এবং সুন্নি এই ধার্মিক মতবিরোধ থাকার জন্য একটা নিজেদের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব চলছিল, আর সেই দ্বন্দ্বের রেজাল্ট হচ্ছে 1560 সালের 15 সালের তিলওয়ারা যুদ্ধ। 1560 সালের তিলওয়ারা যুদ্ধ। এই তিলওয়ারা যুদ্ধে কিন্তু বৈরাম খা হেরে যায় আকবরের কাছে, এবং বৈরাম খাকে কি করে পাঠিয়ে দেয় কোথায়, মক্কা হজ করতে, যে তুমি হজ করতে চলে যাও। তোমার ওকে তো জানে মারতে পারছে না, কারণ হচ্ছে ও তো তার একটা বিশাল ভূমিকা পালন করছে। কিন্তু একে বিছিয়ে দিয়েছে কে, এই যে মহামানগা, মানে কি বলবো, মহামানগা হচ্ছে সেই একটা শয়তান মেয়ে বলতে পারো। হ্যাঁ, মহামানগা তাকে বিছিয়ে দিয়েছে যে ও ভালো না, হ্যান ত্যান এটা সেটা। ফলে এর সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হলো বাবার মতো লোকের সাথে, এবং কি করলো, এই বৈরাম খাকে পাঠিয়ে দিল মক্কা হজ করতে। এই মক্কা হজ করতে যাচ্ছিল এটা দিয়ে। হ্যাঁ, মক্কা যখন হজ করতে যাচ্ছিল তখন এটা দিয়ে যাচ্ছিল, এটা দিয়ে এই গুজরাট হয়ে যাচ্ছিল কিন্তু। হ্যাঁ, মক্কা হজ করতে এই গুজরাট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মক্কা হজ করতে এই গুজরাটের কাছে যখন যাচ্ছিল, এই গুজরাটের কাছে যখন যাচ্ছিল, তখন গুজরাটটা শত্রু অ্যাকচুয়ালি তখন এই দিল্লি সম্রাটের। তখন মহামানগা জানিয়ে দেয়, খবর পাঠিয়ে দেয় দিল্লি, যে এখানে গুজরাটের যে সম্রাট, তাকে খবর পাঠিয়ে দেয় যে এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে যে এই যে বৈরাম খা এখন যাচ্ছে তোমাদের শত্রু, ওকে এখন মেরে দাও। ফলে বৈরাম খাকে এই জায়গাটা তিনি হজ করতে আসছেন, এদিকে আরব আছে, এদিকে হজ করতে আসছিল। ফলে এখানে কিন্তু বৈরাম খাকে কিন্তু মার্ডার করে দেওয়া হয়। ফলে বৈরাম খার চ্যাপ্টার শেষ 1560 সালে। দেখেছো কেমন কি হলো, বৈরাম খা কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল এই জায়গাতে। এখন তাহলে গদিতে কে থাকলো, এখন গদিতে থাকলো তোমার কে, এখন গদিতে থাকলো হচ্ছে তোমার, এখন গদিতে যিনি থাকলেন তিনি হচ্ছেন আকবর। আর তাকে সাহায্য করেছে কে, তার পালিত মাতা মহাম আনগা। তার পালিত মাতা মহাম আনগা, তার পালিত মাতা হচ্ছে মহাম আনগা। এই মহাম আনগা, এই মহাম আনগা 1560 থেকে 1562 সাল পর্যন্ত তা কিন্তু কি করেছিল, 1560 থেকে 1562 সাল পর্যন্ত তাকে কিন্তু শাসন কার্য পরিচালনা করেছিল। অর্থাৎ মহামানগা যেটা বলতো আকবর কিন্তু সেটা, একটু দ্বারা ওয়েট করে চলে আসবে। হ্যাঁ, তো মহামানগা যেটা বলতো তখন তাকে, তখন কিন্তু আকবর সেটা মেনে চলতো, মানে একদম ভগবান ঈশ্বর বলে মেনে চলতো তার পালিত মাতা মহামানগা, কিন্তু জানতো না বুঝতে পারছি না, সব ব্ল্যাক একটু ওয়েট করে দেখাচ্ছে। চলে আসবে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। এই মহামানগা কিন্তু তাকে 1560 থেকে 1562 সাল পর্যন্ত পরিচালনা করতো। এই যে 1560 থেকে 1562 সাল পর্যন্ত আকবরকে পরিচালনা করতো, আকবরকে যেটা বলতো সেটাই শুনতো। এই যে 1560 থেকে 1562 সাল, এই 2 বছরকে বলা হয় কি পেটিকোটের শাসন। পেটিকোট মানে কি সায়া, মেয়েরা যা সায়া পরে না, সায়া ব্লাউজ, সেই সায়া নিচের অংশ সায়া, সেই সায়া শাসন বা পেটিকোটের শাসন বলা হয়। এরপর আকবর জানতে পারে, আকবর 1562 সালে বিয়ে করে, যখন যোধাবাইয়ের সঙ্গে বিয়ে হয়, তারপরে সে জানতে পারে যোধাবাইয়ের মাধ্যমে যে আনগা একটা শয়তান মেয়ে, সে তোমাকে শাসন করার পরিচালনা করছে। বউ আসার পর আকবর বুঝতে পারে রিয়ালিটিটা, তারপর কি করলো, তাকে হারেমে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, হারেম মানে যেখানকার মুঘল শাসনে যে মেয়েরা যেখানে থাকতো, হ্যাঁ সেখানে হারেম, চিরদিন জন্য হারেমে পাঠিয়ে দেয়, এবং তার ছেলেকে সেই উপর থেকে ফেলে মার্ডার করে দেয়। মানে তার ছেলেকে বসানোর জন্য এইসব প্ল্যানিং করেছিল কিন্তু, মানে আকবরকেও মারার প্ল্যানিং করেছিল মহামানগা, এবং তার ছেলেকে গদিতে বসানোর জন্য। তো এটা জানতে পেরে আকবর তার ছেলেকে মার্ডার করে, এবং সেই তার পালিত মাতা তাকে মার্ডার করতে পারে, যেহেতু মাতা, তাকে হারেমে পাঠিয়ে দেওয়া হয়। তো এই গেল গল্প। এবার চলো আমরা পড়বো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? বুঝতে পেরেছো ম্যাপের থ্রুতে আমি যেটা বুঝালাম? আজকে পেনটার প্রবলেম করেছে, জন্য আমি একটু করতে হলো। হ্যাঁ, চলো আরো বুঝবো, আমাদের বুঝার অনেক কিছু আছে। হ্যাঁ, তারপরে দেখো, তাহলে এগুলো তো আমি পড়িয়ে দিলাম যে আকবরের শৈশব ও সিংহাসন 1560 সালে 1556 সালে হুমায়ুনের মারা যাওয়ার পর আকবর বসছে, তাই না? মাত্র কত বছর বয়স, মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসছে, রাইট? তার সেনাপতি বা অভিভাবক হিসেবে কে পরিচালনা করেছিলেন, এই যে বৈরাম খাঁ। বৈরাম খাঁ কাটাপ্পা, আমাদের যেটা বাহুবলী মুভিতে কাটাপ্পা বলেছে, কাটাপ্পার রোল কিন্তু পালন করেছে এই বৈরাম খাঁ। আর বৈরাম খাঁ কি করলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হলো, যখন শুনতে পেলো যে হুমায়ুন মারা গেছে, তখন দ্বিতীয় পানিপথের যুদ্ধ শুরু হলো 1556 সালে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, আকবরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ এটা।
এর প্রতিপক্ষকে ছিল হিমু বা হেমু বলা হতো। হ্যাঁ, আফগানদের হয়ে আফগান সেনাপতি হেমু ছিল। এই হেমুর সাথে এই বৈরাম খাঁর যুদ্ধ হয়েছিল। হেমুর সাথে বৈরাম খাঁ যুদ্ধ ছিল। শেষে বৈরাম খাঁ তাকে পরাস্ত করে। এখানে একটা ঘটনা বলে দেই আমি, হ্যাঁ, যেটা ঘটনা হচ্ছে যে কারণ বৈরাম খাঁ একজন মানে হেমু ছিল একজন দক্ষ সেনাপতি। হ্যাঁ, তাকে হারানো খুব মুশকিল। ফলে হেমু যেহেতু দিল্লি টিল্লি সব দখল করে নিয়েছে, হেমুকে তো হারানো এখন মুশকিল ব্যাপার। এবং হেমু কি করলো, বৈরাম খাঁ একটা চাল চাললো। বৈরাম খাঁ যখন দেখছে হারতে বসেছি, তখন সবাইকে ডিক্লারেশন দিল তার সৈন্যদের যে আমাদের মধ্য থেকে কেউ যেন তীর না চালায়, সারা রাত তীর না চালায়। ফলে তীর যদি না চালায় তাহলে হেমু জানবে যে সবাই মারা গেছে। ফলে হেমু কিন্তু উঠে আসবে, তখন তাকে অ্যাটাক করবো আমরা। তো বৈরাম খাঁ এই প্ল্যানটা করলো যে মুঘল সৈন্যদের সবাইকে বলে দেয় তোমরা কেউ তীর চালাবে না, যতই যা হয়ে যাক। যখন তীর চালা বন্ধ করে দিল 2-3 ঘন্টা, তখন হেমু ভাবছে সবাই মারা গেছে। হেমু এবার কি করলো, ঘোড়ায় উঠে গেল। হ্যাঁ, বিশাল জয় হয়ে গেছে বলে। আর সেই সময় বৈরাম খাঁ তাকে তীর মেরে, তার চোখে একটা তীর মেরে তাকে ফেলে দেয়। এবং হেমু মারা গেল মানে আফগানরা পরে একটা লিডার মারা গেল মানে কিন্তু আর কিন্তু সেই যুদ্ধে দাম থাকলো না। ফলে হেমু যখন মারা গেল সেই যুদ্ধে অটোমেটিক কিন্তু আফগানরা হেরে গেল। হ্যাঁ, ফলে বৈরাম খাঁ জিতে গেল, অর্থাৎ আকবর জিতে গেল, অর্থাৎ দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘলরা জিতে গেল 1556 সালে। এই হলো একটা ঘটনা। দেখো, মুঘলরা জিতেছিল, মুঘলদের জয়। ভারতের মুঘল সাম্রাজ্য কি হলো, পুনঃপ্রতিষ্ঠা হলো। এতদিন কিন্তু মুঘল সাম্রাজ্য কি হচ্ছিল, মুঘল সাম্রাজ্য আফগানের হাতে, দিল্লি দেখেন, এই দিল্লি দিল্লি কিন্তু আফগানের হাতে চলে গেছিল, তাই না? আফগানরা নিয়ে নিয়েছিল। সে আফগানদের সরিয়ে অর্থাৎ হেমুকে হারিয়ে আবার দিল্লিতে আকবর কিন্তু আসলো। আবার দিল্লিতে কে বসলো, আকবর কিন্তু বসলো, অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা হলো, তাই না? অর্থাৎ আকবরের শাসনের ভিত্তি আরো মজবুত হলো। রাইট, নেক্সট দেখো, এই যে পানিপথের প্রথম যুদ্ধে আমি একটা ছবি এনেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো, এবার দেখো আকবর তো চেয়ারে বসলো, ভালো কথা, দ্বিতীয় পানিপথের যুদ্ধে তো জয়লাভ করলো। এবার তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে লাগলেন। সাম্রাজ্যের উত্তর থেকে শুরু করে, উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য তিনি করেন। উত্তর থেকে ভারতবর্ষের উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত পুরো সাম্রাজ্য কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি যে ঘটনা বললাম, মহামান খাঁ হলো সুন্নি সম্প্রদায়ের, আর বৈরাম খাঁ হলো শিয়া সম্প্রদায়ের। ফলে শিয়া শুনে একটা গন্ডগোল চলছিল। ফলে মহামান খাঁ চেয়েছিল যে বৈরাম খাঁ মারা যাক, আর শেষমেশ সেটা মারাই গেল, তাই না? এই যে তিলওয়াড়ার যুদ্ধ, এগুলো পড়ালাম তোমাদের। তিলওয়াড়ার যুদ্ধে 1560 সালে কি হলো, মারা গেল কিন্তু এই বৈরাম খাঁ। বৈরাম খাঁকে কিন্তু মার্ডার করলো। কে মার্ডার করলো, এই যে এই মহাম আনগা, ঠিক আছে? তাকে তারপর মক্কা পাঠিয়ে দিয়েছিল, আর পথে কিন্তু 1560 সালে বৈরাম খাঁ মারা যায়। এবার বৈরাম খাঁ যখন মারা গেল, বৈরাম খাঁ তার বউ ছিল, স্ত্রী ছিল। সেই বউয়ের নাম হচ্ছে কি, সালিমা বেগম। কি নাম, সালিমা বেগম। এই সালিমা বেগম, এই সালিমা বেগমকে কিন্তু আকবর বিয়ে করেছিল। দেখো, বৈরাম খাঁ হচ্ছে তার গুরুদেব, তার বাবা, বাবা তুল্য লোক। সেই বাবা তুল্য লোককে বা গুরুদেব তুল্য লোককে, তার জীবনে যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার বউ হচ্ছে সালিমা, তাকে বিয়ে করেছিল। ভাবো কি শুনতে কেমন লাগছে, তাকে বিয়ে করে, মায়ের বয়সে একজনকে বিয়ে করেছিল। এবার প্রশ্ন হলো কেন করেছিল সম্রাট, মহান সম্রাট আকবর? এই জন্য তাকে মহান বলা হয়, এটা একটা অন্যতম কারণ। দেখো, বৈরাম খাঁর অনেক শত্রু ছিল, শত্রুর কমতি ছিল না। কারণ বৈরাম খাঁ যদি চাইতো তাহলে কিন্তু আকবরকে ছোটবেলায় মেরে দিতে পারতো। বা যখন দ্বিতীয় পানিপথের যুদ্ধ হলো, তখন দ্বিতীয় পানিপথের যুদ্ধ তো হেমুকে তো হারিয়ে দিল। হারিয়ে দেওয়ার পর সে চাইলে, আকবর তো 13 বছরকার ছেলে, 14 বছরকার ছেলে, তাকে ইচ্ছে করে মেরে দিতে পারতো এবং সিংহাসনে বৈরাম খাঁ বসতে পারতো। পারতো কি পারতো না, পারতো। তাহলে বৈরাম খাঁ কিন্তু বসেন, দেখো কত বিশ্বাস রেখেছে। তাহলে আর অন্যান্য যুদ্ধ করে তার হয়ে বিভিন্ন দিকে যুদ্ধ করেছে, ফলে তার শত্রুর কমতি নাই। ফলে শালিমা বেগম যেহেতু বিধবা হয়ে গেল বলতে পারো। আর সেই সময়ের মুঘল সাম্রাজ্যে আমরা দেখি বিধবাদের সম্মান ছিল না। বিধবারা কি হতো, সকাল সকাল বিধবার মুখ দেখলে নাকি সারাদিনটা খারাপ যায়, বা বিধবাকে সাদা শাড়ি একটা অলক্ষণের বিষয়, বা তাদের গ্রামের বাইরে রাখা হতো। তো সমস্ত অপমান লাঞ্ছনা কিন্তু সহ্য করতে হতো। ফলে আকবর কিন্তু চাইনি, আকবর পরে বুঝতে পারছিল যে বৈরাম খাঁ আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং ও নাইলে আমি আজকে এখানে থাকতাম না। হ্যাঁ, ফলে তাকে এই তার বউকে আমার বাঁচানো আমার দায়িত্ব, তাই সোশ্যালি মানে সামাজিক ভাবে বিয়ে করেছিল। হ্যাঁ, শুধু তার বিয়ে দিকে তাকে মর্যাদা দিয়েছিল যে হচ্ছে আমার স্ত্রী, ঠিক আছে? কিন্তু সে মন থেকে বউ হিসেবে কিন্তু মেনে নেয়নি। সে গুরুদেব, একজন ঈশ্বর, বা একজন মা হিসেবে কিন্তু তাকে মেনেছিল। তাকে সমাজে
তাকে প্রাধান্য দেওয়ার জন্য, সমাজে বেঁচে থাকা সম্মানের সহিত, সেই জন্য তাকে বিয়ে করেছিল এই সালিমা বেগমকে, অর্থাৎ বৈরাম খাঁর বউকে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এবার এই সালিমা বেগম বা বৈরাম খাঁর একটা ছেলে ছিল যার নাম হচ্ছে আব্দুল রহিম। এই আব্দুল রহিম খানি খানা দেখা হয়, খানি খানা উপাধিটা দিয়েছিল কে? খানি খানা উপাধি দিয়েছিল আকবর। হ্যাঁ, খানি খানা। একবার কনবায়নাকে করোড়পতিতে এই কোশ্চেনটা করেছিল যে আব্দুল রহিম কার ছেলে? হ্যাঁ, আব্দুল রহিম হচ্ছে বৈরাম খাঁর ছেলে। তা আব্দুল রহিমকে খানি খান উপাধি দিয়েছিল আকবর। সেই তার ছেলে অর্থাৎ বৈরাম খাঁর ছেলেকে কি করেছিল? আকবর কিন্তু তার কাছে রেখেছিল এবং তাকে দিয়ে যে তুজুকি বাবরি, আমরা পড়েছিলাম বাবর যখন পড়ায়, হ্যাঁ, বাবর বাবর একটা বই লিখেছিল তুজুকি বাবরি। কি ভাষায়? সেটা তো তুর্কি ভাষায় লিখেছিল, তাই না? সেই বইটাকে ফার্সি ভাষায় অনুবাদ করছে। কি ভাষায়? ফার্সি ভাষায় অনুবাদ করছে কে? এই আব্দুল রহিম খানি খানা। অর্থাৎ আকবর বলছে যে তুজুকি বাবরি, এটা তো আমি ফার্সি ভাষা পড়তে পারছি না, তুর্কি ভাষা, তো তুমি এক কাজ করো, ফার্সি ভাষা এটা রচনা করো। ফলে এই যে বৈরাম খাঁর ছেলে আব্দুল রহিম খানি খানা সেই তুজুকি বাবরি নামক বইটা ফার্সি ভাষায় অনুবাদ করছেন এবং নাম দিচ্ছে কি? বাবর নামা, তাই না? বাবরের জীবনী। আর এই বাবরের জীবনী যখন পড়ছে আবুল ফজল, হ্যাঁ, আবুল ফজল একজন বিখ্যাত হিস্টোরিয়ান, তার আমলে আকবরের আমলে আবুল ফজল যখন বই বাবর নামাটা পড়ছে, পড়ে পড়ে শোনাচ্ছে, তখন আবুল ফজল বলছে আকবরকে যে মহান সম্রাট, আপনার যে আপনার যে ঠাকুরদা, অর্থাৎ আকবরের ঠাকুরদা কে হচ্ছে বলো তো দেখি, তোমাদের কি আইডিয়া? বাবর। বাবর, হ্যাঁ। বলছে তোমার যে ঠাকুরদা বাবর, তার প্রিয় জায়গায় জানো কোথায়? তার প্রিয় জায়গা আছে কাবুল, তাই বলছে, কিন্তু তাকে তো কবর দেওয়া হচ্ছে আগ্রাতে, তাই বলছে। তখন আকবর বলছে তাই তো, কি ব্যাপার? আমার ঠাকুরদার ফেভারিট জায়গা হচ্ছে কাবুল, আর আমার ঠাকুরদাকে কবর দিয়েছে আগ্রাতে, এটা হয় না, কি করে হতে পারে? ও কি করলো? এবার তো কবরটা শেষ হয়ে গেছে, শুধু হাড়াড্ডি মাটি টাটি হয়ে পড়ে আছে শুধু। ও কি করলো? বলে খুদো, চলো, হ্যাঁ, এখনকার ট্রেন্ড চলো, ঠিক আছে, তো চলো করে সবকে নিয়ে চলে গেল, দিয়ে আগ্রাতে খনন করতে লাগলো। আগ্রাতে খনন করে তারা যা কটা অস্তিত্ব হচ্ছে যাই বলে অল্প খানিক সবকে নিয়ে গিয়ে কাবুলে কবর দিল। ওই জন্য দেখবা আমি প্রথম দিন থেকে বলছি যে বাবরের দুই জায়গায় কবর, একটা আগ্রাতে আর একটা হচ্ছে কাবুলে। কারণটা বুঝতে পারলা এতক্ষণে? এতদিনে তোমরা বুঝতে পারলে আমি ঠিক টাইমে ঠিক জিনিস বলবো। হ্যাঁ, তো ওই জন্য বাবরের দুই জায়গাতে কবর আমরা পাই, রাইট? এই গেল ব্যাপার। এই বাবর নামা ট্রান্সলেট করতে গিয়েই এই ঘটনা ঘটে কিন্তু, হ্যাঁ, বা পড়তে গিয়েই। পরবর্তীকালে 1562 সালে দেখো কি করে মহামানবকে হারেমে পাঠায়। হারেম মানে কি? মোগল আমলে মেয়েদের জন্য একটা ঘর ছিল, বিল্ডিং ছিল বলতে পারো, সেই বিল্ডিংটা হারেম বলা হতো। সেখানে মেয়েদের ছাড়া ছেলেদের কারো প্রবেশে নিষিদ্ধ ছিল, কেবল তারা সম্রাট ইচ্ছা করলে যেতে পারতো, বাদ বাকি কেউ সেখানে ঢুকতে পারে না। তো সেই হারেমে কিন্তু পাঠিয়ে দিয়েছিল কাকে? তার পালিত মাতা মহামানকে। কেন? কারণ সে বুঝতে পারলো যে এই হচ্ছে শয়তান, এত শয়তান, এর চোখ থেকে শুধু কি বেরোচ্ছে? এমন খারাপ খারাপ রশ্মি বেরোচ্ছে, হ্যাঁ, খারাপ খারাপ চিন্তা ভাবনা বেরোচ্ছে, হ্যাঁ, আলফা বিটা গামা সমস্ত ধরনের রশ্মি তার চোখ থেকে বেরোচ্ছে। এই বদমাস মেয়েটাকে যদিও তিনি আমাকে পালন করে মানুষ করেছেন, তো যাই হোক জানে মারতে পারবো না, একে হারেমে পাঠিয়ে দেবো চিরদিনের জন্য। একে কিন্তু হারেম থেকে আর বের করেনি, এখানে তার জীবন শেষ, বেঁধে দিয়েছিল। ঠিক আছে, এরপর কি করলো দেখো, এরপর কি করলো, হিন্দোলের মেয়েকে কিন্তু বিয়ে করেছিল। হিন্দোল, আচ্ছা, হিন্দোলকে কার মনে আছে দেখি, কার মেমোরি পাওয়ার দেখি কেমন? হিন্দোলটাকে স্যার হুমায়ুনের ভাই। হুমায়ুনের ভাই, ভেরি গুড। হুমায়ুনের ছিল 4 ভাই, তাই না? আসকারি, হিন্দল, আর দুটো কে ছিল আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই যে ছোট ভাই হিন্দলের একটা মেয়ে ছিল, তার নাম ছিল কি? রুকিয়া। কি নাম ছিল? রুকিয়া। এই রুকিয়াকে তিনি বিয়ে করেছিলেন। দেখো এটা কিন্তু মুসলিম জগতেই সম্ভব। হিন্দু জগতে যদি আমরা দেখি, হিন্দু ধর্মের যদি ব্যক্তিগণকে দেখি, তাহলে কাকার মেয়েকে কিন্তু বিয়ে করবে না বা করা নিষিদ্ধ আছে। কিন্তু দেখো দেখো মুঘলরা হচ্ছে, দেখো বিয়ে করেছে, বুঝতে পারছো? আর আকবর একজন শিক্ষক ছিলেন আব্দুল লতিফ, ইম্পর্টেন্ট না। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো পেটিকোটের শাসন, আমি তোমাদের বলে দিয়েছি পেটিকোটের শাসন বা ছায়া শাসন কি। ছায়ার তলে শাসন।
1560 থেকে 1562 সাল এই সময়কালে হয় পেটিকোটের শাসন। কেন বলা হয়? কারণ মহামানগার আন্ডারে, অর্থাৎ মহামানগা যেটা বলতো সেটাই কিন্তু আকবর শুনতো এবং সেই অনুযায়ী শাসন কার্য পরিচালনা হতো। সেই জন্য এই যে 1560 থেকে 1562 এই সময়কে কি বলা হয়? পেটিকোটের শাসন। অর্থাৎ মহামানগা সায়ার আন্ডারে শাসনটা ছিল, মহামানগা যেটা বলতো সেটাই শুনতো। বুঝাতে পেরেছি? এই যে আমি দিয়ে ছায়া বলতে তোমরা অনেকেই বুঝবা না, হয়তো মেয়েরা বিশেষ করে বুঝে যাবা, ছেলেরা হয়তো বুঝতে পারবে না। ছায়া বলতে যে নিচের এটা যদিও ছায়া না, ছায়ার চিহ্ন আলাদা হয়, হ্যাঁ সেটা আমি আনিনি। হ্যাঁ এই নিচের যে অংশটা, তারপরে শাড়ি পরে এর উপরে, তো এটা হচ্ছে ছায়া। হ্যাঁ, তো ছায়ার শাসন বলা হয় বা পেটিকোট, ইংরেজিতে পেটিকোট বলা হয়। এটা 1560 থেকে 1562 বলা হয় পেটিকোটের শাসন। কেন বলা হয়? কারণ হচ্ছে মহামানগা যা বলতো, অর্থাৎ মহামানগার আন্ডারে বা মহামানগার পরিচালনায় পুরো মুঘল সাম্রাজ্য কিন্তু পরিচালিত হতো, এত বিশ্বস্ত হয়ে গেছিল। এবার দেখো, সমস্ত কিছু তো আমরা ইন্টারনাল ব্যাপার করলাম, তারপর দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা বিজয় সমূহ আকবরের জীবনে। হ্যাঁ, প্রথম তো পানিপথের যুদ্ধ তো দেখলাম, সেটা তো আকবর করেনি, অ্যাকচুয়ালি আকবর বসেছিল যারে, তার মেন যুদ্ধ ছিল বৈরাম খাঁ। তবুও আকবরের মানে প্রশ্ন আসলে আকবরই লিখতে হয়, যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, আকবরের সঙ্গে হেমু এরকমই লেখা হয়। তো দেখো মালবা বলে একটা অঞ্চল দখল করেছিল চেয়ারে বসে 1561 সালে, দেখো দেখতে পাচ্ছ মালবা রাখা যায় মধ্য ভারতের একটা অংশ। তারপরে গুজরাট দখল করেছিল দেখো 1572 সালে, একটা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে দেখো বাংলা দখল করেছিল 1575 সালে, বাংলা 76 সালে। তারপরে দেখো আফগান শক্তির পতন করেছিল আফগান থেকে। তারপরে দেখো কাশ্মীর দখল করেছিল, তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীর। এত কিছু মনে রাখতে হবে না, মনে রাখা সব, বাংলাটা মনে রাখবে। হ্যাঁ, বাংলাটা দেয়, এই বাংলাটা মনে রাখবে। হ্যাঁ, 1586 সালে দেখো কাশ্মীর দখল করেছিল। দেখো সিন্ধ দখল করেছিল, সিন্ধ মানে সিন্ধু 1591 সালে। তারপর দেখো খানদেশটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমি মনে রাখতে বলো। খানদেশ হচ্ছে আকবরের জীবনের শেষ যুদ্ধ। হ্যাঁ, খানদেশ দক্ষিণ ভারতের একটা অঞ্চল, খানদেশ, সেটা 1601 সালে তিনি যুদ্ধ লড়লেন, সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করেন। এই যুদ্ধের পরে আর কোনো যুদ্ধ হয়নি। তারপর তিনি 1605 সালে তিনি মারা যাচ্ছেন রোগে পড়ে। এই খানদেশ যুদ্ধটা অবশ্যই মনে রাখবে তার জীবনে। তাহলে তার জীবনের প্রথম যুদ্ধ কোনটা? তার জীবনের প্রথম যুদ্ধ হচ্ছে, আমি যদি বলি তাহলে মাছিগড়ার যুদ্ধ 1555, বাবার সঙ্গে লড়েছিল, মানে বাবার সঙ্গে ছিল। 1556 সালে সারহিন্দের যুদ্ধ। তারপরে 1556 সালে তার জীবনের গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটা? সেটা হচ্ছে তোমার পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপর তার জীবনের শেষ যুদ্ধ দেখো খানদেশের যুদ্ধ 1601 সালে। ক্লিয়ার? যেটা মনে রাখতে পারবে সেটা বলবো আমি। তারপরে তার একটা বিখ্যাত নীতি তোমরা সকলে শুনেছ, রাজপুত নীতি। কি শুনেছ? রাজপুত নীতি তার জীবনের বিখ্যাত একটা নীতি, এই নীতির জন্য তিনি কিন্তু ফেমাস। তো রাজপুত নীতি বলতে কি, দেখো তার বৈশিষ্ট্য কি। রাজপুত নীতি বলতে রাজপুতদের সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক, যে রাজপুত কোনো মেয়েকে বিবাহ করত, সেই বিবাহের মধ্যে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করত। ফলে সেই বিবাহ করলে, ধরো এটা একটা অঞ্চল, এখানে রাজপুতরা থাকে, এইখানকার একটা মেয়েকে, রাজার মেয়েকে বিয়ে করলো আকবর। রাজার মেয়েকে বিয়ে করলো মানে কি, রাজা যেটা বলবে সেটাই শুনবে, আকবর যেটা বলবে সেটাই শুনবে, আকবর যখন যেটা বলবে সেটা শুনবে। জামাইয়ের কথা না ফেলতে পারে, তাই না? তাহলে এর মাধ্যমে তার কি, রাজ্যটা কিন্তু ইনডাইরেক্টলি তার আন্ডারে চলে আসলো। কিন্তু তাহলে বিবাহের মাধ্যমে করতো, সুন্দর সুন্দর মেয়েকে, ভালো ভালো মেয়েকে, রাজার মেয়েকে বিয়ে করতো, রাইট, আকবর। তাহলে বিবাহ সম্পর্ক স্থাপন করেছিল রাজপুত নীতিতে। রাজপুত নীতিতে আর বৈশিষ্ট্য কি, রাজপুতের রাজারা ছিল, তাদের উচ্চ পদে নিয়োগ করতো, বা রাজপুতের ছেলে, হ্যাঁ, যেমন ভারমল, টোডরমল, যে রাজা মানসিং, টোডরমল, ভগবান, সেটা তো রাজপুত, বিশাল 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 রাজপুতেরা। এই রাজপুতের ভালো ভালো পোস্টে নিয়োগ করেছিল। ফলে পোস্টে যদি নিয়োগ করে, তাহলে যার আকবর যেটা বলবে সেটাই শুনবে, ফলে সেই রাজ্যটা তার দখলে আসবে। এই দ্বিতীয় নীতি। তৃতীয় নীতি কি, ধর্মীয় স্বাধীনতা প্রদান। সকলকে বলছো যে তোমরা রাজপুত, তোমাদের যে ধর্ম তোমরা পালন করতে পারো। আমরা যে মুসলমান ধর্ম পালন করতে হবে, বা আমি হিন্দু বা হিন্দু ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে, এরকমটা না। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমার স্বাধীনতা আছে, ধর্ম তোমাদের নিজের মানতে পারো। এই একটা স্বাধীনতা, এটা রাজপুত নীতির একটা বৈশিষ্ট্য। এভাবেই তিনি রাজপুত নীতির মাধ্যমে বিভিন্ন রাজার মেয়েকে বিয়ে করে বা রাজপুতের উচ্চ পদস্থ দিয়ে তিনি বিভিন্ন রাজ্য কিন্তু দখল করেছিলেন। ফলে তার রাজ্যর
এক্সটেনশন করেছে, তার রাজ্য সীমানা কিন্তু বাড়িয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা হচ্ছে আকবর, এটা হচ্ছে যোধাবাই। হ্যাঁ, আকবর এবং যোধাবাই। এই যোধাবাই হচ্ছে রাজপুত, রাজপুত মেয়ে। এই যোধাবাই হচ্ছে রাজপুত মেয়ে, ঠিক আছে। মানসিং এর মেয়ে সম্ভবত, হ্যাঁ, পরে আছে নোটে। মানসিং এর মেয়ে হচ্ছে এই যোধাবাই। এই যোধাবাইকে কিন্তু এই আকবর কিন্তু বিয়ে করেছিলেন। ফলে পুরো রাজপুত যে সাম্রাজ্য, সাম্রাজ্যের উপর কিন্তু আকবরের কিন্তু হক ছিল, ঠিক আছে। এই গেল ব্যাপার। কিন্তু বিয়ে করলে বলে একে যে ধর্ম পালন করতে হবে, মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে, এটা কিন্তু না। যোধাবাই কিন্তু আকবরের আমলে কিন্তু একটা জায়গায় একটা ঘর ছেড়ে দিয়েছিল তার জন্য, যেখানে মন্দিরের মতো ছিল। সেখানে কিন্তু যোধাবাই পুজো অর্চনা করতো মুঘল সাম্রাজ্যে। হ্যাঁ, তো তিনি যে ধর্ম সহিষ্ণুতা ছিলেন সেটার প্রমাণ যে ও যোধাবাই নিজে ধর্ম পালন করতো, আকবর নিজে ধর্ম পালন করতো, এভাবে তার জীবন কিন্তু কাটতো। হ্যাঁ, তার ফেভারিট কিন্তু বউ এটা যোধাবাই। চলো নেক্সট দেখো, এই রাজপুত নীতির ফলাফলটা কি হয়েছিল। এই রাজপুত নীতির ফলাফলটা আমাকে জানতে হবে কি হয়েছিল। হ্যাঁ, এই রাজপুত নীতির যেটা ফলাফল, মুঘল সাম্রাজ্য স্থিতিশীল হয়েছিল। রাজপুতরা বিদ্রোহ করা কমিয়ে দিয়েছিল, বিদ্রোহ আর করছিল না, কারণ রাজপুতদের ক্যাপচার করে নিয়েছেন, তিনি দখল করে নিয়েছেন। তার প্রশাসনিক শক্তি বৃদ্ধি পেয়েছিল, এগুলো তো মনে রাখা দরকার না। হ্যাঁ, এবং নিজেকে তিনি বাদশাহ বলে ঘোষণা করেছিলেন এই সময়। এই রাজপুত নীতির মাধ্যমে দেখো কতগুলো রাজ্য তিনি দখল করেছেন। দেখো 1559 সালে গোয়ালিয়র দখল করেছেন, 1560 সালে জৌনপুর, 1561 সালে চুনার, মনে রাখা দরকার নাই। হ্যাঁ, এগুলো 1562 সালে রাজা ভারমল যে হরকাবাই বা যোধাবাই, তার সঙ্গে বিয়ে হয়েছিল তার। হ্যাঁ, আকবর তাকে এবং যোধাবাইকে একটা উপাধি দিয়েছিল, কি উপাধি, যেটা হচ্ছে মারিয়াম উজ উজ বিয়াম বা উজ জাবানি। উজ বিয়ামটা না, উজ জাবানি হবে না, উজ জাবানি। তো এই উপাধিটা দিয়েছিল হরকাবাইকে বা যোধাবাইকে। 1562 সালে গন্ডোয়ানা, 1567 সালে মেবার, 1576 সালে, এটা মনে রাখবে। হ্যাঁ, দেখো এত কটা সালের মধ্যে আমি এটা মনে রাখতে বলছি, কেন বলছি, এটা তোমাদের পরীক্ষায় দিয়েছে। হ্যাঁ, তোমাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু দিয়েছে। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছে, 1576 সালে, মনে রাখবে। হ্যাঁ, তারপর 1574 এবং 76 সালে বাংলা ও বিহার দখল করে। এই হলো তার রেজাল্ট রাজপুত নীতির বা তার যুদ্ধ নীতির, রাইট। তাহলে এখানকার মধ্যে দেখো আমি এই দুটো জিনিস মনে রাখতে বললাম, এই দুটো। আর এখানে যোধাবাইটা, যোধাবাই বা হরকাবাই, সব মনে রাখার দরকার নেই। আর যারা WBCS দেবে মনে করছো, সব কটাই পড়তে হবে। হ্যাঁ, WBCS যারা দেবে মনে করছো। এই যে আকবরের প্রশাসনিক ব্যবস্থা, ছবিটা মনে হয় চেনা যায় না ভালো। আকবর বসে আছে, দেখো তার বিভিন্ন মন্ত্রী সভা বসে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে আলোচনা করছে। কেন্দ্রীয় প্রশাসনে যে আকবর বসে আছে, কেন্দ্রের বিভিন্ন লোককে নিয়ে বসে আছে, তার আলোচনা চলছে। হ্যাঁ, তারপরে দেখো তিনি একটা বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন। দেখো সদর উস সদর, যেটা একটা ডিপার্টমেন্ট, সদর উস সদর। হ্যাঁ, এপিপিটা একটা অন্যরকম চলে এসছে। হ্যাঁ, ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতো, এখানে ধর্মের বিভিন্ন হেডকোয়ার্টারদের নিয়ে বসতো। হ্যাঁ, তারপরে দেওয়ান, দেওয়ান হচ্ছে তোমার রাজস্ব বিভাগের হেড, দেওয়ান। তারপরে মীর বক্সি, মীর বক্সি হচ্ছে সেনাবাহিনীর আচ্ছা মীর বক্সি, আচ্ছা সেনাবাহিনীর সদর হচ্ছে, এটা একটু গন্ডগোল করা আছে, যাই হোক এটা কাটো, ছাড়ো, এখন আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, মনসবদারি ব্যবস্থা তিনি চালু করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট এটা, যে মনসবদারি প্রথা বা মনসবদারি ব্যবস্থা কে শুরু করেছেন, সেটা হচ্ছে আকবর। তোমাদের প্রশ্ন দেয়। হ্যাঁ, তো মনসব কথার অর্থ কি, এটা বহু প্রশ্ন বহুবার দিয়েছে। মনসবদার অর্থ কি, পদমর্যাদা, পদ, পদ বা মর্যাদা, অনেকবার দিয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ, ভিআইপি, ভিআইপি। হ্যাঁ, তোমরা দেখবে বিভিন্ন জায়গায় প্রশ্ন দেখবে, এটা কিন্তু ভিআইপি, যে মনসবদারের অর্থ কি, পদ বা মর্যাদা। হ্যাঁ, তো সেনা ও প্রশাসন নিয়ন্ত্রণের ব্যবস্থা, এটা একটা। প্রতিটি মনসবদারের নির্দিষ্ট সংখ্যা কি থাকতো, সৈন্য রাখতে হতো। আর দুইটি ভাগে ভাগ ছিল এই মনসবদার, কয়টা ভাগে ভাগ ছিল, দুইটি ভাগে ভাগ ছিল। একটা ছিল জাট আর একটা ছিল সাওয়ার। জাট বলতে কি বোঝায়, জাট বলতে ব্যক্তিগত মর্যাদা। হ্যাঁ, পার্সোনাল র্যাঙ্ক। হ্যাঁ, যে অমুক টমুক পার্সোনাল যে র্যাঙ্ক দিত, সেটা হচ্ছে জাট। আর সাওয়ার কি, যার কাছে যত ঘোড়া থাকতো সেই অনুযায়ী, অস্ত্র, যেমন 500 অশ্বারোহী কারো কাছে ছিল বা 5000 ছিল, সে 5000 মনসবদারি বলা হতো তাকে। হ্যাঁ, তো অশ্বারোহী সৈন্য সংখ্যা যদি থাকতো তখন তাকে সাওয়ার বলতো, সাওয়ার। আর জাট বলতে ব্যক্তিগত একটা র্যাঙ্ক দেওয়া হতো। হ্যাঁ, তো এই হলো জাট এবং সাওয়ার। তো জাট আর সাওয়ারের প্রবর্তন কে, এটা ইম্পর্টেন্ট। জাট সাওয়ার কে প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে আকবর। জাট সাওয়ার হচ্ছে মনসবদারি প্রথা দুটি ভাগ, ঠিক আছে। এই গেল ব্যাপার। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় আস্তে আস্তে এইভাবে। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা শুরু করেছিলেন
মনসবদের কথার অর্থ কি? পদ ও মর্যাদা বা পদ বা মর্যাদা। মনসবদের দুটো ভাগ আছে, জাট আর একটা হচ্ছে সাওয়ার। সৈন্য সংখ্যা কত ছিল, সেই সৈন্য র্যাঙ্ক। আমার কাছে এত সৈন্য আছে, আমার কাছে 5000 সৈন্য হয়, সেটা হচ্ছে জাট, আমার কাছে এত জাট আছে। আর আমার কাছে এত ঘোড়া আছে, অর্থাৎ অশ্বারোহী আছে, সেই অশ্বারোহী সংখ্যা অনুযায়ী সাওয়ার বলা হতো। এই হলো জাট এবং সাওয়ার। প্রশ্ন দেয় জাট কি আর সাওয়ার কি। তাহলে জাট হলো ব্যক্তিগত মর্যাদা। ধরো আমার কাছে 500 সৈন্য আছে বা 5000 সৈন্য আছে, তাহলে আমি হচ্ছে 5000 সৈন্যবাহিনী জাট আমি। বা আমার কাছে 5000 অশ্বা আছে, অশ্ব মানে ঘোড়া, এই হ্যাঁ অশ্ব আছে, তা আমি যে 5000 সাওয়ার বাহিনী আমি। এভাবে জাট ও সাওয়ার দুই ভাগে বিভক্ত ছিল মনসবদারি প্রথা। ক্লিয়ার? নেক্সট দেখো তার আমলে রাজস্ব সিস্টেম কেমন ছিল। রাজস্ব মানে কর। তো তার সময় জাবতি প্রথা প্রচলিত ছিল। জাবতি মানে কি, জমি মাপ করে যে ট্যাক্স নেওয়া হতো সেটা হচ্ছে জাবতি। হ্যাঁ, আর কানকুত প্রথা প্রচলিত ছিল তার সময়। কানকুত, কানকুত মানে কি, শস্য। ধরো একটা জমিতে শস্য কত উৎপন্ন হলো, ফসল কত হলো, সেই ফসল উৎপাদন যেমন হলো সেই অনুযায়ী ট্যাক্স নেওয়া হতো, সেটা কথা কানকুত প্রথা। আর জমি মেপে ট্যাক্স নিলে সেটা হচ্ছে জাবতি প্রথা। আর ফসল মেপে ট্যাক্স নিলে সেটা কানকুত প্রথা। ঠিক আছে? আর আইনি দহশলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু মুখে বলে দিচ্ছি বারবার, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? তো আইনি দহশলা মানে কি, বলছে 10 বছরের জন্য নির্ধারিত কর ব্যবস্থা। একটা জমি দিয়ে দিলাম তোমাকে, আকবর একটা কাউকে জমি দিয়ে দিল, বলে 10 বছরের জন্য তুমি করো আর এই ট্যাক্স তোমাকে লাগবে। তো 10 বছরের জন্য জমি নির্ধারিত যে কর ব্যবস্থা সেটা হচ্ছে আইনি দহশলা। এটা আকবর তৈরি করেছিল এবং সেটা দেখাশোনা কি করতো, টোডরমল। টোডরমল, হ্যাঁ, আকবরের রাজস্ব ব্যবস্থাকে উন্নত করেছিলেন কে, টোডরমল, রাইট? আর জমিগুলো 4 ভাগে বিভক্ত ছিল। জমিগুলো করকম ছিল, 4 ভাগে। ঠিক আছে? জমিগুলো 4 ভাগে বিভক্ত ছিল। আচ্ছা, এখানে একটু অন্যরকম হয়েছে। আচ্ছা, প্রতি বছর চাষ হতো। প্রতি বছর চাষ হতো একটা জমি, এক ধরনের জমি। আর এক বছর বছর চাষ হতো, মানে এক বছর অন্তর অন্তর চাষ হতো। হ্যাঁ, প্রতি বছর চাষ হতো এবং কোনো কোনো জমি কি হতো, এক বছর অন্তর অন্তর চাষ হতো। তো এখানে একটু আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে লেখা। হ্যাঁ, এটা জমির এখানে কি হতো, এখানে তো তোমার পঞ্জাল বা পজ্জাল। হ্যাঁ, পজ্জাল হতো। এটা এটা হবে জমি বলে আছে, এটা পজ্জাল। হ্যাঁ, পজ্জাল আমি পরে এডিট করে তোমাদের দিয়ে দেবো। পজ্জাল। তো প্রতি বছর এক ধরনের জমিতে চাষ হতো, সেটা এক ধরনের জমি। আর এক বছর পর পর চাষ হতো, সেই জমিকে বলা হতো পারাউতি জমি, পরৌতি। আর 4 বছর পর পর এক ধরনের জমি চাষ হতো, সেটা হচ্ছে চাচর, 4 বছর পর পর। আর একটা এক ধরনের জমি সারা জীবন পতিত থাকে, চাষবাস হতো, পতিত জমি বলা হতো। তো এই ছিল 4 ধরনের জমি, ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। হ্যাঁ, এছাড়া অন্যান্য জমি ছিল পাইবক জমি, ঠিক আছে, খালসা জমি মানে সরকারি জমি, আর জাগি মানে দানকৃত জমি। হ্যাঁ, তো এইগুলো তোমরা একটু পড়ে নেবে, নোটসটা যখন শেয়ার করে দেবো, তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, দহশালা বা 10 সালা বন্দোবস্ত আবার সেপারেট এখানে এনেছি। দেখো যে 10 সালা কবে সালে 10 সালা বন্দোবস্ত কবে চালু করেন আকবর, সেটা হচ্ছে 1580 সালে। ইম্পর্টেন্ট, কবে চালু হয়। 10 বছর 10 বছর 10 বছর গড় উৎপাদনের উপর কর নিতে হবে। 10 বছরে কত উৎপাদন করা হতে পারে, আর 10 বছরের জন্য দিয়ে দিল, তার উপর কর নিত। হ্যাঁ, সেটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। নগদে কর আদায় করতো, কৃষকদের উপর চাপ কমে যায় 10 সালা বন্দোবস্তের ফলে, আর রাজস্ব আদায় বৃদ্ধি পায়। এই গেল ব্যাপার, তোমরা একটু পড়ে নিবা। আকবরে দেখো ধর্মনীতি কি, তার তো দেখলাম রাজপুত নীতি দেখলাম, এবার দেখবো তার জীবনে ধর্মনীতি ইম্পর্টেন্ট। এই জন্য তাকে মহান সম্রাট বলা হয়, তাই না, আকবরের জীবনে ধর্মনীতির জন্য। তা আকবর ধর্মীয় সহিষ্ণুতার জন্য বিখ্যাত ছিলেন। গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধর্মনীতির মধ্যে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখো। প্রথম হচ্ছে দাস প্রথা বিলোপ করে, কি করেন, দাস প্রথা বাতিল করেন। হ্যাঁ, দাস সিস্টেম ছিল ভারতবর্ষে সেই সময়। তো 1562 সালে কিন্তু দাস প্রথা বন্ধ করে দেন তিনি। তারপরে তীর্থকর বাতিল করেন, তীর্থকর বাতিল করেন পরের বছর 1563 সালে। এটা কার নির্দেশে করেন, এই যে তার বউ যোধাবাই, যোধাবাই নির্দেশে করেন। কেন, কারণ যখন যোধাবাই আকবরকে বলে যে আচ্ছা আপনি তো মুসলমানরা যখন মক্কা হজ করতে আছে তখন তো তার উপর ট্যাক্স নিচ্ছেন না, কিন্তু হিন্দুরা যখন তীর্থযাত্রা করতে আছে, গয়া কাশি যাচ্ছে, তখন কেন ট্যাক্স নিচ্ছেন, তারা ধর্ম সকল ধর্ম সমান, তা আপনি এটা কেন করছেন। তখন আকবর বলে তাই কি, আচ্ছা ঠিক আছে, এই সেনাপতি এদিকে আয় তো, কি ব্যাপার, এইরকম এরকম ব্যাপার, আমি এখানে কি তীর্থকর নেওয়া হয়, যে হ্যাঁ হুজুর নেওয়া হয়। হ্যাঁ, মানে ভাবো, মানে আকবর অনেক কিছু জানতো না যেটা সেনাপতিরা জানতো, যে হ্যাঁ নেওয়া হয়। ও আচ্ছা ঠিক আছে, উঠিয়ে দাও। দেখো বউয়ের কথা পাওয়ার, দেখো স্ত্রীর। এই তীর্থকর বাতিল করে দিল, যারা তীর্থকর দেবে তাদের জন্য আর ট্যাক্স নেওয়া হবে না।
জিজিয়া কর বাতিল করে তারপরে জিজিয়া কর, অমুসলমানদের উপর কর নেওয়া হতো, এটা জিজিয়া, সেটা 1564 সালে বাতিল করে। তার ফতেপুর সিকরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফতেপুর সিকরি, এই ফতেপুর সিকরি 1571 সালে শহর তিনি প্রতিষ্ঠা করেন, 1571 সালে। ইবাদতখানা ইম্পর্টেন্ট, কত সালে প্রতিষ্ঠা? ইবাদতখানা হচ্ছে একটা বলতে পারো গৃহ পূজা অর্চনার, 1575 সালে প্রতিষ্ঠা করেন। তারপর সকল ধর্মের পণ্ডিতদের জন্য আলোচনা সভা করেন একটা, সেই সভার নাম দেন সুল ইকুল। সুল ইকুল হলো একটা আলোচনা সভা, এটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সাইডে দাগ মেরে দিচ্ছি, হ্যাঁ। আমির ই মোমিন ইম্পর্টেন্ট না। আর জেহাদ, এখানে জেহাদ তো হবে না, হ্যাঁ, এখানে তোমার জেহাদ হবে না, হ্যাঁ, এখানে তোমার কি হবে, অন্য কিছু হবে। 1500, হ্যাঁ, মাঝহার, মাঝহার, মাঝহার লিখাই তো যাবে না এখানে, আজকে এমন হয়ে গেছে, হ্যাঁ, মাঝহার, হ্যাঁ, মাঝহার, হ্যাঁ, এই মাঝহারের ঘোষণা করেন, ঠিক আছে। মাঝহার মানে কি? মাঝহার মানে কি? মাঝহার মানে হচ্ছে যে সকল ধর্মের লোকের কাছে, সকল ধর্মের ব্যক্তির কাছে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে এলো এবং সবার কাছে সই করে নিল একটা করে দলিলে, এবং শেষে বলল যে এখন হচ্ছে আমি যেটা বলবো সেটাই হবে, অর্থাৎ ধর্মের সর্বশেষ একটা ঘোষণা কিন্তু করেছিল, অর্থাৎ আমি ধর্মের হেড, সকল ধর্মের হেড, তোমরা সই করেছো দেখো, সেটা 1579 সালে। ইম্পর্টেন্ট, কিন্তু বহু পরীক্ষায় কিন্তু দিয়েছেন মাঝহার ঘোষণা। জেহাদ হবে না কিন্তু, হ্যাঁ, জেহাদ তো আলাদা জিনিস, এটা টাইপিং মিস্টেক হচ্ছে, এটা মাঝহার হবে, হ্যাঁ। এই মাঝহার ঘোষণা করেছিলেন 1579 সালে। তারপরে দ্বীন ইলাহি ইম্পর্টেন্ট, ধর্মপদ, তার ধর্ম একটা তার 1582 সালে। তার এলাহি সম্বদ ক্যালেন্ডার, তিনি একটা ক্যালেন্ডার প্রকাশ করেছেন, সেটা 1583 সালে, তাই না? এই গেল তার কিছু কাজ, হ্যাঁ। তো দেখো আজকের ক্লাস আমাদের এত দূরই। তো এখন পর্যন্ত আমি যেগুলো বুঝালাম, কারো কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, হ্যাঁ, আমি একবার বলে দেবো তোমাদের। এনি প্রবলেম? স্যার হলদিঘাটের যুদ্ধ কার সাথে কার হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ যেটা হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ যেটা কার সাথে কার হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা পরীক্ষাতে দেয় না, তবু আমি বলে দিচ্ছি, হ্যাঁ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তোমার আকবরের সাথে, তোমার মধ্যপ্রদেশের কোন একটা শাসকের সাথে হয়েছিল, হ্যাঁ। তো আমার সেই এই মুহূর্তে এখন মনে পড়ছে না জিনিসটা, হ্যাঁ, এটা মনে রাখবেন। তোমাদের হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়, খুবই খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর কারো কিছু প্রশ্ন? না স্যার নেই। মধ্যপ্রদেশ না, এটা রাজস্থান, হ্যাঁ, রাজস্থানে হয়েছিল, হ্যাঁ। মহারানা প্রতাপের সাথে হয়েছিল, হ্যাঁ, 1576 সালে হলদিঘাটের যুদ্ধ, রাজস্থানের হলুদ মাটির মহারানা প্রতাপ আর রানা সংঘ মনে হয়। হ্যাঁ, মহারানা প্রধান সেনাপতি ছিল। আর মুঘল যে শাসক ছিল তিনি হচ্ছেন রাজা মান সিং, হ্যাঁ, এবং আসিফ খান, মানে আকবরের নেতৃত্বে, ঠিক আছে। হলদিঘাটের যুদ্ধ কোথায় পড়ালাম গো? এখানে কোথায় পড়ালাম? আচ্ছা, যাই হোক, এই যে হলদিঘাটের যুদ্ধ এখানেই পড়িয়েছে, হ্যাঁ, এই যে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কার সাথে হয়েছিল? মহারানা প্রতাপ সিংহের সাথে কিন্তু রাজা মান সিং, মানে মুঘলের আকবরের তরফ থেকে কে গেছিল? রাজা মান সিং, ঠিক আছে। আর ওইদিকে তোমার মেবারের যে রাজা মহারানা প্রতাপ সিং রাজস্থানের, তার এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, 1576 সালে। এই গেল ব্যাপার। এনি ডাউট কারো পক্ষ থেকে? আচ্ছা, আমি কি একবার রিভিশন দিয়ে দেবো তোমাদের? দাঁড়াও, হ্যাঁ স্যার। একবার রিভিশন দিয়ে দিয়ে আমাদের ক্লাস কিন্তু শেষ করবো, হ্যাঁ। তো যাই হোক, এটা তো প্রথম স্লাইড। দেখো, তাহলে সম্রাট আকবর 1556 সালে চেয়ারে বসছেন, সিংহাসনে বসছেন, এবং
সালে তিনি মারা যাচ্ছেন। তো এই মারা যাচ্ছেন কিভাবে, তিনি রোগে আক্রান্ত হয়ে, নেক্সট পার্টে পড়বো। আজকে ক্লাস এত দূর রেখেছি, নেক্সট ক্লাসে আরো ক্লাস আছে তোমার, হ্যাঁ, ডিটেলসে, হ্যাঁ, হলদিঘাটা যুদ্ধ যেগুলো বললা তোমরা, এখন আছে সেগুলো পরের পিডিএফ এ। তো আকবর ছিলেন তৃতীয় সম্রাট, রাইট? তাহলে প্রথম হচ্ছে বাবর, দ্বিতীয় হুমায়ুন, তিন নম্বর হচ্ছে আকবর, রাইট? তার পুরো নাম এখানে দেওয়া আছে, দেখো, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, রাইট? তিনি ছিলেন ধর্ম সহিষ্ণুতা, সামরিক সাফল্য এবং সংস্কৃতির বিকাশে বিখ্যাত। 15 অক্টোবর 1582 সালে তিনি জন্ম হয়েছেন অমরকোটে। এগুলো কিন্তু আমি ডিটেলস আগের ক্লাসে পড়িয়েছি, তোমরা আগের ক্লাসগুলো যদি পড়ো কেউ। তার পিতা হুমায়ুন, মাতা আছে হামিদা বানু বেগম, আর তার পালিত মাতা, যার কাছে তিনি মানুষ হয়েছেন, তিনি হচ্ছে মহামানগা। এই হচ্ছে শয়তান একটা। আকবর কিন্তু পরে বুঝতে পেরেছিল। সিংহাসন আরোহণ করেছে 1556 সালে, যখন হুমায়ুন মারা যাচ্ছেন, তাই না? এবং তার মৃত্যু হচ্ছে, এটা আমরা পরে পড়বো মৃত্যুটা। তার সমাধি স্থল হচ্ছে সিকান্দ্রাবাদ, আগ্রাতে। নেক্সট আমি এই ম্যাপের থ্রুতে পড়িয়েছি কিভাবে কি, এটা আর বলছি না। নেক্সট দেখো, তার সিংহাসনে বসে তিনি দ্বিতীয় পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে বৈরাম খাঁর সাথে। কার? বৈরাম খাঁর সাথে হেমু, আফগান শাসকের সেনাপতি হেমুকে পরাজিত করছে মুঘলরা, এবং আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু দিল্লিতে মুঘল সাম্রাজ্য। এবং দিল্লির চেয়ারে কে বসছে এখন? আকবর। এবং আকবর হলো প্রকৃত প্রতিষ্ঠা দিল্লির। আমরা পরবর্তী ক্লাসে আরো পড়বো, হ্যাঁ। এই নেক্সট পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এগুলো তো বললাম, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ দুজনের মধ্যে হচ্ছে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হেমু, আর এটা হচ্ছে বৈরাম খাঁ। দেখো কাটাপ্পার মতন একদম, রাইট? নেক্সট, আকবরের সাম্রাজ্য বিস্তার দেখো। আকবর উত্তর থেকে দক্ষিণ ভারতের একদম পুরোটা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, হ্যাঁ। আর আকবরের যে পালিত মাতা মহামানগা, তিনি ছিলেন ধর্মের সুন্নি, আর বৈরাম খাঁ ছিল শিয়া। এর ফলে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল। ফলে মহামানগা আকবরকে বিছিয়ে দেয়, তার নামে অনেক কিছু বলে। ফলে আকবর কিন্তু যুদ্ধ করতে বাধ্য হয়, তিলবাড়ার যুদ্ধ তার সাথে। এবং সেই যুদ্ধে হারিয়ে তাকে কি করে, তাকে মার্ডার করতে পারছে না বাবা তুল্য এবং তার একটা অভিভাবক। ফলে তাকে কি করছে, তাকে মক্কা হজ করতে পাঠিয়ে দিয়েছে। মক্কা যখন হজ করতে পথে মারা যাচ্ছেন 1560 সালে। মারা যখন তার স্ত্রী সালিমা বেগমকে তিনি বিয়ে করছেন তার সম্মান রক্ষা করার জন্য। আর তার ছেলে আব্দুল রহিম খানাকে তার দপ্তরে রেখে দিয়েছেন এবং তাকে দিয়ে একটা বই রচনা করাছেন, যেটা হচ্ছে তুজুকি বাবর, যেটা বাবর হয়েছিল, সেটা হচ্ছে বাবর নামা। আর সেই বই রচনা করতে গিয়েই এবং পড়তে গিয়ে আবুল ফজল বলেছিল যে, হুজুর, আপনার ঠাকুরদার তো ইচ্ছে ছিল কাবুল, ভালো জায়গা, কিন্তু এখন কি হলো, ওটা আগ্রাতে দেওয়া আছে। তখন বললো চলো সেখান থেকে তুলে আমরা কাবুলে ট্রান্সফার করবো। ফলে আমরা দেখেছিলাম বাবরের 2 জায়গা কবরস্থান পড়েছিলাম। পরবর্তীকালে জানতে পারে যে মহামানগা বিষাক্ত মেয়ে, তারপরে তাকে হারেমে পাঠিয়ে দেওয়া হয় এবং হিন্দুলের মেয়েকে তিনি রুকিয়াকে বিয়ে করেছিলেন, রাইট? তারপরে পেটিকোটের শাসন শুরু হয়েছিল 1560 সালে 1562 2 বছর চলেছিল। মহামানগা যেটা বলতো, যেমন ইশারা করতো, সেই অনুযায়ী কিন্তু আকবর চলতো। সেটা হচ্ছে পেটিকোটের শাসন, রাইট? ইংরেজিতে পেটিকোট, বাংলাদেশে সায়া। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ তার বিজয়, ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, শুধু খানদেশটা মনে রাখবে, হ্যাঁ। খানদেশ হচ্ছে 1601 সালে তার জীবনের শেষ যুদ্ধ। রাজপুত নীতি কি বললাম, যে রাজপুতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক, বিয়ে করার মাধ্যমে সাম্রাজ্য দখল, উচ্চ পদ দিয়ে সাম্রাজ্য দখল, তার ধর্মীয় স্বাধীনতা দিয়ে সাম্রাজ্য দখল, এই সম্পর্কের মাধ্যমে। ফলে তিনি এই যে রাজা মানসিং এর মেয়ে হরকাবাই বা জিজাবাইকে তিনি বিয়ে করেছিলেন এবং পুরো রাজপুত দখল করেছিলেন, রাইট? ফলাফল কি, রাজপুত নীতির ফলে তার সাম্রাজ্য শক্তিশালী হয়েছিল, রাজপুতদের বিদ্রোহী কমে গেছিল এবং প্রশাসন আরো শক্তিশালী হয়েছিল এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। হরকাবাইকে বিয়ে করেছিলেন 1562 সালে। আর তখন জানতে পারলো যে মহামানগার দুষ্টু মেয়ে, তখন তাকে হারেমে পাঠিয়ে দিয়েছিল। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, আমরা দেখলাম, রানা প্রতাপের সাথে কার? আকবরের। 1574 থেকে 76 সালে বাংলা বিহার দখল করেছিলেন। আকবরের প্রশাসনিক ব্যবস্থা আমরা পড়বো। আকবরের প্রশাসনিক ব্যবস্থা দেখো, ইম্পর্টেন্ট হলো মনসবদারি ব্যবস্থা, মনসবদারি প্রথা। মনসবদারি প্রবর্তন হলো আকবর। মনসবদারি কথার অর্থ হলো পদ বা মর্যাদা।
অর্থাৎ মনসাবদের কিছু সৈন্য দেওয়া হতো, কিছু সংখ্যা হাতিও দেওয়া হতো। যাদের সৈন্য দেওয়া হতো, সৈন্য দিলে বলা ব্যক্তিগত মর্যাদা, সেটা হচ্ছে জাট। আর যদি হাতি, এত হাজার হাতি থাকতো সেটা বলা সাওয়ার। যেটা জাট আর সাওয়ার হচ্ছে মনসাবদের দুটো ভাগ। আকবরের রাজস্ব নীতি, জাপ্তি, কানকুত, আইনি দহসলা ইম্পর্টেন্ট। 10 বছরের জন্য জমি নির্ধারিত কর দেওয়া হতো। আর এগুলো পড়ে নেবার নিচে এগুলো। আর খালসা মানে হচ্ছে সরকারি জমি, মনে রাখবা। হ্যাঁ, খালসা জমি মানে হচ্ছে সরকারি জমি, বলে না খাস জমি বা খালসা জমি। আর দহসলা সিস্টেম কত সালে শুরু করেছিল? 1580 সালে। 10 বছরের জন্য উৎপাদনের উপর কর নির্ধারণ। ঠিক আছে। তার ধর্মনীতির মাধ্যমে তিনি অনেক কাজ করেছেন। ধর্ম ছিল তার সহিষ্ণুতা ধর্মের জন্য তিনি বিখ্যাত। তার গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন। তীর্থকর বাতিল করেছিলেন 1563। জিজিয়া কর বাতিল 1564। জিজিয়া কর মানে হচ্ছে অমুসলিমদের উপর কর। ফতেপুর সিকরি ইম্পর্টেন্ট সব থেকে, 1571 সালে শহরটা প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিকরি। ইবাদত খানা প্রতিষ্ঠা করেছিলেন 1574 সালে, ইম্পর্টেন্ট। আর সুল ইকুল 1574। এগুলো সব ডিটেলসে পড়বো পরের ক্লাসে। আর তিনি মাঝার ঘোষণা করেছিলেন 1579 সালে। আর দিন ইলাহি নামক ধর্ম তার 1582 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ইলাহি সম্পদ 1583 সালে এই প্রতিষ্ঠা মানে শুরু করেছেন। এই ছিল আজকের ক্লাস। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো যাই হোক, আমরা ক্লাসের এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, তোমাদের এই চ্যানেলে জিকে উইথ কোনাই স্যার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আপলোড করে দেবো রেকর্ডিং করে। তো সকলকে ধন্যবাদ। সবাই একবার লাইক করে দেবে ক্লাসটায় এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আমাদের ক্লাস এতদূর পর্যন্তই। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। ঠিক আছে স্যার। ওকে। তোমরা সবাই লেফট নিতে পারো। হ্যাঁ।